নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি অচ্ছেদ্য বন্ধন উপন্যাসের পঞ্চম পর্ব। পরদিন সাত সকালে বন্দির সঙ্গে দেখা করতে এলেন দীনবন্ধু জানা। সঙ্গে সেই ছেলেটি, কি যেন নাম? হ্যাঁ, শ্যামল। অরুন্ধতী অনুপস্থিত। বাড়ির আর সবাই শয্যাত্যাগ করেছে কিনা ঠিক বোঝা গেল না। ঘরটা ভিতর থেকে বন্ধ করে দীনবন্ধু বসলেন ওর মুখোমুখি। শ্যামল বসল না, দাঁড়িয়ে রইল দ্বারের পাশে। তার হাতে একটা কালো রঙের অ্যাটাচি কেস। সরাসরি কাজের কথায় এলেন দীনবন্ধু। কোনো তিরস্কার, ভৎসনা বা উত্তেজক কোনো কিছুর ধার দিয়েও গেলেন না। সেটা ওর ধাতে নেই। বললেন, ব্যাপারটা আমরা চারজন ছাড়া এখনও আর কেউ জানে না, আমার স্ত্রীও জানেন না। এবার বলুন, আপনি কি স্থির করলেন? সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। কি প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে গেল হঠাৎ। অরুন্ধতী এমন ডাবল ক্রসিং করতে পারে তা তো ও স্বপ্নেও ভাবেনি। সে অবশ্য শ্যামলকে বলেছিল, তুমি তুমি কোথা থেকে এলে? কিন্তু সেটা কি ওর অভিনয়? এত নিখুঁত! এই পুলিশ ইন্সপেক্টর কেমন করে জানবে রাত 12:15টায় অরুন্ধতী এই ঘরে আসবে? কেমন করে ফ্ল্যাশ গান আর ক্যামেরা নিয়ে এইভাবে প্রতীক্ষা করবে রুদ্ধকক্ষের পর্দার ওপাশে? অরুন্ধতী ওকে ফাঁসিয়েছে। ট্রেচারাস ভাইপার! কি হলো, জবাব দিন। কি স্থির করলেন আপনি? কুণাল গলাটা সাফ করে কোনো রকমে বলল, বিশ্বাস করুন, আমি জানতুম না ও আপনার ভাগ্নি। এটা আমার প্রশ্নের জবাব নয়। আমি জানতে চাইছি আপনি কি স্থির করলেন। কি বিষয়? মানে ঠিক কি জানতে চাইছেন আপনি? দীনবন্ধু জানার অসীম ধৈর্য রাগারাগি চেঁচামেচি করা তার ধাতে নেই। এদিকে নীরব কর্মী পরপর দুবার বিপুল ভোটে জয়লাভ করে অ্যাসেম্বলিতে টিকে আছেন। গুজব ওই নীরব কর্মীর ইঙ্গিতে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সমাজ বিরোধীদের দৌরাত্ম্য যে ওর এলাকায় নেই এ কথা বলা যাবে না, কিন্তু তারা সমাজের সেই অংশেই দৌরাত্ম্য করে যেখানে দীনবন্ধুর স্বার্থ জড়িত নয়। শান্তভাবে তিনি বললেন, ও, আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না বুঝি? আমি বলছি আমার ভাগ্নিকে বিবাহ করার বিষয়ে। কুণাল দীনবন্ধুর পরিচয় ঠিক জানত না। তার শান্ত রূপে সে কিছু আশ্বস্ত হল। বলল, সেক্ষেত্রে আপনার ভাগ্নিকে ডেকে আনুন। আপনাদের সামনেই আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ওর মা বাবাকেও ডাকুন। দীনবন্ধু এবার শ্যামলের দিকে ফিরে বললেন, তুই ঠিকই বলেছিস শ্যামল, লোকটা থরোব্রেড স্কাউন্ড্রেল। যে মেয়েটিকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছে সে যে পিতৃমাতৃহীন এই খবরটাও ওর অজানা। আই এম সরি, মানে আমি জানতাম না আপনি ওর লিগ্যাল গার্জেন। কিন্তু ওটা আপনি ভুল বললেন মিস্টার জানা, তাকে কোনো প্রতিশ্রুতিই আমি দিইনি। দীনবন্ধু পুরো 1 মিনিট কুণালের দিকে তাকিয়ে থাকলেন। তারপর শ্যামলের হাত থেকে অ্যাটাচি কেসটা নিয়ে খুলে ফেললেন। দেখা গেল তার ভিতরে একটা ব্যাটারি সেটআপ রেকর্ডার। উনি বোতামটা টিপে দিতেই সেটা সরব হলো। তুমি তো বলেছিলে বাবার মতামতকে তুমি থোড়াই কেয়ার করো, বলনি? তুমি চাকরি করছো, উপার্জন করছো, এখন তোমার ইচ্ছাই তাকে মেনে নিতে হবে, এসব কথা বলনি তুমি? আস্তে, সবাই উঠে পড়বে। পড়ুক, সবাই জানুক, আই কেয়ার ফিগ। ইনফ্যাক্ট তুমি বিবাহ করতে ইচ্ছুক এ কথা জানানোর পরেই তো। দীনবন্ধু সুইচ অফ করে দিলেন। কুণাল বিস্মিত হয়ে গেল। সামলে নিয়ে বললে, আই সি, ব্ল্যাকমেলিংয়ের যাবতীয় ব্যবস্থাই নিয়েছেন আপনারা, কিন্তু থামিয়ে দিলেন কেন? সবটা বাজিয়ে শুনুন। ওতে এক পক্ষের অভিযোগই আছে, শুধু অপর পক্ষের স্বীকৃতি নেই। এভিডেন্স হিসেবে ওটা, আপনি বোধহয় আইনের কথা ভাবছেন, ওটা অবান্তর। আমি আমার পারিবারিক ইজ্জতের কথা আলোচনা করছি, আইন নয়।
সেটা বুঝেছি, কিন্তু অবান্তর বললেই তো দেশের আইন উবে যাবে না। আমি কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি। দিস ইজ নট আ রেপ কেস। আপনার ভাগ্নি প্রাপ্তবয়স্কা, সে যদি স্বেচ্ছায়... আপনি এখনও অবসেশনে ভুগছেন, ভাবছেন এটা আদালত ও একটি মেয়ের রকম ফের। আমি সেই লাইনে আদৌ চিন্তা করছি না। আপনি যে সমস্যাটা বানিয়েছেন তার একটাই মাত্র সমাধান। বেলা 10:30টায় দপ্তর খুলবে, তখন আপনাকে আমার সঙ্গে ম্যারেজ রেজিস্টারের অফিসে যেতে হবে। খুকিকে বিয়ে করার পরেই আপনি কলকাতা ফিরতে পারবেন। হ্যাঁ, আপনি কি বলছেন? সেটা কেমন করে সম্ভব? ম্যারেজ রেজিস্টারকে নোটিশ পর্যন্ত দেওয়া নেই। সেটা আমার বিবেচ্য। দেখবেন ওর ফাইলে ব্যাকডেটেড নোটিশ দেওয়াই থাকবে। 2জন সাক্ষীর প্রয়োজন, আমি আর শ্যামল তো আছি। পাত্রপাত্রী দুজনেই হাজির। আপনি তৈরি হয়ে নিন। দীনবন্ধু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। যে দৃঢ় সংকল্পের ভঙ্গিতে নিদান হাঁকলেন তাতে একটু ঘাবড়ে গেল কুণাল। বললে, আমাকে আমাকে কয়েকদিন ভাববার সময়ও দেবেন না? ভেবে তো কুলকিনারা হবে না মিস্টার চক্রবর্তী, এছাড়া তো দ্বিতীয় কোনো সমাধান নেই। আর আমি যদি আপনার প্রস্তাবে স্বীকৃত না হই? ফিরে যাবার জন্য তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন। এই কথায় আবার কুণালের মুখোমুখি হলেন। বললেন, হ্যাঁ, সে কথা ঠিক। ঘাড়ে ধরে ঘোড়ার মুখটা জলের গামলায় চেপে ধরার ক্ষমতাটুকুই শুধু আমার আছে, কিন্তু তাকে দিয়ে জল খাওয়ানো আমার ক্ষমতার বাইরে। কুণাল নীরবে অপেক্ষা করে। উনিও একটু অপেক্ষা করে বললেন, সেখানে বাধ্য হয়ে আমাকে শ্যামলের বিকল্প প্রস্তাবটাই মেনে নিতে হবে। ব্যাপারটা কুণাল আন্দাজ করতে পারে না। পর্যায়ক্রমে দুজনের দিকে তাকিয়ে বলে, সেটা কি? আপনি যে অঘটনটা ঘটিয়েছেন সেটা না ঘটলে হয়তো ওই শ্যামলের সঙ্গেই খুকির বিয়ে হতো। ছেলেটা এমন পাগল যে ঘণ্টাখানেক আগেও সে আমাকে বলেছে খুকির সঙ্গে আপনার বিয়ে না দিতে। সে নাকি ইতিমধ্যেই আপনার স্বভাব চরিত্র সম্বন্ধে কী সব জেনে ফেলেছে। ওর ধারণা খুকি আপনার স্ত্রী হিসেবে সুখী হবে না। কুণাল চোখ তুলে শ্যামলের দিকে তাকিয়ে দেখল, সে যেন পাথরের মূর্তি, কিন্তু তার চোখ দুটো জ্বলছে। ও এত বড় নির্বোধ যে খুকির বাচ্চাটার পিতৃত্বের দায় পর্যন্ত ঘাড় পেতে নিতে প্রস্তুত। এটা অবাক করা খবর। কুণাল দ্বিতীয়বার শ্যামলের দিকে তাকায়। দেখল তার চোখে পলক পড়ছে না। স্বস্তির একটা নিঃশ্বাস পড়ল কুণালের। বললে, হ্যাঁ, তবে তো ল্যাঠা চুকেই গেল। না, গেল না, আমি তাতে রাজি নই। কুণাল ওকে বোঝাবার চেষ্টা করে, ইচ্ছার বিরুদ্ধে এইভাবে জোর করে বিয়ে দিলে কি ওরও সুখী হতে পারবে? আপনি আসলে কি চান? যাতে আপনার ভাগ্নি জীবনে সুখী হয়, তাই না? আমি স্বভাবগতভাবে বোহেমিয়ান। শ্যামলবাবু আমার সম্বন্ধে কী তথ্য সংগ্রহ করেছেন জানি না, তবে সম্ভবত তিনি ভুল খবর পাননি। হয়তো 2-1 বছরের ভিতরেই বধূ হত্যা, না ডিভোর্স। সেখানে আমার কোনো ভূমিকা নেই। সে আপনাদের দুজনের ফয়সলা, খুকির আর আপনার। আমি শুধু আমার পারিবারিক ইজ্জতটার জন্যই চিন্তিত। জারদ সন্তানকে আমি মেনে নেব না আমার সংসারে। কিন্তু আইনত বাচ্চাটা তো জারজ হবে না। শ্যামলবাবু যদি আজই রেজিস্ট্রি মতে ওকে বিয়ে করেন, সাক্ষী হিসেবে আমি সই দিতে রাজি আছি। দীনবন্ধু আবার একদৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আপনি পরিস্থিতিটা ঠিকমতো বুঝে উঠতে পারছেন না মিস্টার চক্রবর্তী। আইন এক্ষেত্রে অবান্তর। আমাকে যদি শ্যামলের ওই বিকল্প প্রস্তাবটা মেনে নিতে বাধ্য করেন, তাহলে শুধু আমার সমস্যাটারই সমাধান হবে, আপনারটার হবে না। তার মানে? সেক্ষেত্রে আপনি তো আর আমার ভাগ্নি জামাই থাকছেন না। ফলে কলকাতায় ফিরে যাওয়াটা আর সম্ভবপর হবে না আপনার পক্ষে। আমি আমি বুঝলাম না, কেন আমি ফিরে যেতে পারবো না? বুঝিয়ে দিচ্ছি। প্রয়োজনে আদালতে হলফ নিয়ে আমি বলে আসব আমি নিজে আপনাকে ডাউন কোল্ডফিল্ডে তুলে দিয়ে এসেছিলাম। কেন আপনি কলকাতায় পৌঁছলেন না, কেন আপনার লাশ পুলিশে খুঁজে পাচ্ছে না, তার আমি কিছুই জানি না।
ওর শান্ত সমাহিত এই উক্তিটায় কুণালের মনে হলো ওর শিরদাঁড়া বেয়ে একটা সাপ নেমে গেল। অত্যন্ত বুদ্ধিমান সে, বুঝে নিল এটা ফাঁকা বুলি নয়। লোকটা এই অঞ্চলের একমাত্র সম্রাট, রাজনৈতিক নেতা, সে ওর কবজায়। হয়তো এই জাতীয় কাজ লোকটা আগেও করেছে, প্রয়োজনে আবারও করবে। না, এটা মোটেই ফাঁকা আওয়াজ নয়। মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল সে, তারপর বললে, ঠিক আছে, আমি একটা শর্তে স্বীকৃত। আপনি অরুকে ডাকুন। সে যদি প্রতিশ্রুতি দেয় যে বছরখানেক পরে সে ডিভোর্সের জন্য দরখাস্ত করবে, আর আপনারা যদি খবরটা গোপন রাখেন, তাহলেই আমি রাজি। দীনবন্ধু পুনরায় শান্তভাবেই বললেন, কুকির কোনো ভূমিকা নেই এখানে, কিন্তু খবরটা কেন গোপন রাখতে চাইছেন বলুন তো? আমার বাবা অত্যন্ত কনজারভেটিভ। অব্রাহ্মণ কোনো মেয়েকে বিয়ে করেছি জানলে তিনি আমাকে ত্যায্য পুত্র করবেন। আই সি। হ্যাঁ, শুনেছি বটে আপনার বাবার বিরাট সম্পত্তি। বেশ, তাতে আমি স্বীকৃত। কুণাল এবার শ্যামলের দিকে ফিরে বলল, আপনি কথা দিচ্ছেন যে ডিভোর্স হয়ে গেলে অরুন্ধতিকে বিয়ে করবেন? শ্যামল এতক্ষণে প্রথম কথা বলল, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তবে এইটুকু বলতে পারি, অরু আপনাকে ডিভোর্স দিলে আমি সবচেয়ে খুশি হব, কারণ আজ যে শাস্তিটা আপনার পাওনা রইল সেটা দিতে তখন আর আমার কোনো বাধা থাকবে না। কুণাল দুর্ধর্ষ, বেপরোয়া, অসীম শক্তির অধিকারী, দৈহিক ও মানসিক। এতক্ষণে সে স্বাভাবিক হয়েছে। পকেট থেকে এবারে বার করে তার সিগারেট কেস, একটা ইন্ডিয়া কিংয়ের মুখাগ্নি করে বললে, আই উইশ ইউ অল সাকসেস। দীনবন্ধু আর শ্যামল প্রস্থানের উদ্যোগ করেন। বোঝা যাচ্ছে দরজাটা ওরা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যাবে। দুর্ধর্ষ হ্যারিকেন হিটের ব্যাটসম্যানটা এতক্ষণ ক্রমাগত ডিফেন্সে ব্যাট করেছে। পিছনের 3 কাঠি যাতে ছিটকে না যায় এই চিন্তাতে ক্রমাগত ব্লক করে গেছে। এই শেষ ম্যান্ডেটারি ওভারের শেষ বলটায় ও ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে একটা ছক্কা হাঁকড়াতে চাইল। বললে, একটা কথা শ্যামলবাবু। শ্যামল দাঁড়িয়ে পড়ে দরজার কাছে। দীনবন্ধু ততক্ষণে দ্বারের ওপাশে। কুণাল এক মুখ ধোঁয়া ছেড়ে নিচু গলায় বললে, মামাবাবুর কথায় মনে হলো অরুর সঙ্গে আপনারও অনেক দিনের ঘনিষ্ঠতা। আমি ওকে বিয়ে করলে আপনাকে আবার বিড়ম্বনায় ফেলবো না তো? আই মিন, ওর পেটে যেটা আছে, বাই এনি চান্স সেটা আপনার নয় তো? শ্যামলের জবাব দিতে দেরি হলো। সে নিজেও দুর্ধর্ষ, বেপরোয়া, দীনবন্ধুর দক্ষিণ হস্ত হিসেবে অনেক অনেক মারাত্মক ঘটনার সে নায়ক। আজই না হয় পুলিশে কাজ করছে, সংযত হয়েছে। সে দাঁতে দাঁত দিয়ে বললে, এ কথার জবাবে আপনার নাকটা থেঁতলে দিয়ে যাওয়া আমার কর্তব্য। বিশ্বাস করুন, সেটা মুলতবি রাখছি এই জন্যই যে নাকে ব্যান্ডেজ জড়িয়ে ম্যারেজ রেজিস্টারের অফিসে যাওয়াটা ভালো দেখাবে না। কুণাল জবাবে কি একটা বলতে যাচ্ছিল, বলা হলো না। তার আগেই সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। বাসের জানলায় মাথা রেখেও সারাটা দিন শুধু ভেবেছে আর ভেবেছে। এখনো কি করবে? কি এমন নতুন কথা থাকতে পারে ওই লোকটার, যাকে ও অন্তর থেকে ঘৃণা করে এবং ভালোবাসে? এতক্ষণে মনে হচ্ছে ওই হঠাৎ দেখাটা না ঘটলেই বোধহয় ভালো ছিল। সে তো দিব্যি অভ্যস্ত হয়ে পড়েছিল তার একক সন্ন্যাসিনীর জীবনে। স্কুলের বাচ্চাদের নিয়েই দিন কাটে। ওই তির্যক পথেই তৃপ্ত হয়েছে তার মাতৃহৃদয়। সংসারও করছে, পালা করে সপ্তাহে একদিন রান্না করে। ওদের ওয়ার্কিং গার্লস মেসে ওরা রাঁধুনি রাখেনি। বিবাহিত জীবনের দীর্ঘ 4 বছর, না 4 নয়, 3 বছর 11 মাস 27 দিনের ভিতর ওই সীমন্তিনীর স্বামী সহবাস একদিনও হয়নি। দৈহিক সান্নিধ্যের স্মৃতি যেটুকু, তা প্রাক বিবাহ পর্যায়ের। দেহের খিদে যে একেবারেই নেই সে কথা বললে সত্যকে অস্বীকার করা হবে। তবে ইদানিং সেটা কমে এসেছে। ভেবেছিল মরেই গেছে, কিন্তু আজ সকালে ওই আগুন বরণ ছেলেটার সান্নিধ্যে কয়েকটা খণ্ড মুহূর্ত দাঁড়িয়ে থাকতে থাকতে
অনুভব করেছে সেটা নিঃশেষ হয়ে যায়নি। ও বোধহয় খুব দামি কিছু আফটার শেভ লোশন ব্যবহার করেছিল, দারুণ একটা মোহময় সৌরভ পৌরুষের। মনে পড়ছে ওর বিবাহ রাত্রির কথা। রাত্রি নয়, দিন। ম্যারেজ রেজিস্টার অফিস থেকে ফিরে এসে কুণাল গাড়ি থেকে নামেনি। মেজদাকে বলেছিল, আমার সুটকেসটা পাঠিয়ে দাও তো ভাই, আমাকে এই গাড়িটাই স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। সবাই হাঁ হাঁ করে আপত্তি করেছিল, কিন্তু বহু অনুরোধ উপরোধেও ওকে টলানো যায়নি। তারপর বহু জল বয়ে গেছে গঙ্গা এবং অরুন্ধতির দুগাল বেয়ে। এমনকি অরুন্ধতী যখন মিসক্যারেজ হয়ে মরতে বসেছিল, নার্সিংহোমে ওর শিয়রে বসে নদা দিনের পর দিন রাতের পর রাত সেবা করেছে, তখনও সে ছুটে আসেনি। দীনবন্ধু কর্তব্যবোধে টেলিগ্রাফ পাঠিয়েছিলেন, তার কোনো জবাব আসেনি। অবশ্য তার কারণও আছে। নদা গোপন তদন্ত করে পরে জেনে এসেছিল কুণাল কলকাতায় নেই, তার এক বান্ধবীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গেছে। জটিলতা দেখা দিয়েছিল দীনবন্ধুর হঠাৎ করোনারি থ্রম্বোসিসে মারা যাওয়ায়। দীনবন্ধু ছিলেন ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাসী। অরুন্ধতীকে শ্বশুরবাড়ি পাঠানোতে অথবা ডিভোর্সে উদ্বুদ্ধ করতে কোনো চেষ্টাই করেননি। কিন্তু মামার মৃত্যুর পর পরিস্থিতিটা বদলে গেল। বরদা, মেজদা, সেজদা এবং ছোটদা এই বিষয়ে একমত, এমনকি মামিমাও। অরু হয় মিটমাটে উদ্যোগী হোক, না হয় বিবাহ বিচ্ছেদে। এমন নির্লিপ্ত হয়ে দিন কাটানোর কোনো মানে হয় না। নদা অবশ্য কোনো কথা বলেনি। বস্তুত অপ্রয়োজনে সে তখন দেখাই করত না অরুর সঙ্গে। মামার শ্রাদ্ধে সে জান দিয়ে পরিশ্রম করেছে, কিন্তু তারপরেই সে না পাত্তা। তার অজুহাত ছিল অফিসের চাপ, কিন্তু অরু বুঝতে পেরেছিল আসল কারণটা অন্য জাতের। পাছে অরু ভুল বোঝে। দীনবন্ধু শ্রাদ্ধে নিমন্ত্রণ হয়েছিল কুণালের, সে আসেনি। খড়গপুরে জগত্তারিণী স্কুলে চাকরি পাওয়ার পর দুর্গাপুর ছাড়ার আগে অরু অবশ্য চিঠি দিয়েছিল তার নদাকে। শ্যামলে সে দেখা করে গেছিল। চিরাচরিত ভঙ্গিতে বলেছিল, যখনই প্রয়োজন হবে আমাকে জানাবি অরু, মনে আছে তো তুই কথা দিয়েছিলি আমাকে সেই লেকের ধারে। অরুর দু চোখ ভরে জল এসেছিল। হ্যাঁ, মনে আছে তার। সে সন্ধ্যার কথা তো ভোলার নয়। বলেছিল, তোকে একটা অনুরোধ করব, রাখবি নদা? অনুরোধ? তোর কোন কথাটা আমি রাখিনি বল। তুই নিজে এবার একটা বিয়ে কর। ও এই কথা? তাহলে তো বাধ্য হয়ে আমাকেও একটা কথা জেনে নিতে হয়। তুই কি স্থির করলি? আমার যেমনভাবে দিন যাচ্ছে সেইভাবেই কেটে যাবে বাকি জীবন। কি লাভ? ডিভোর্স দিয়ে দে বরং ওকে। না রে, নিজের স্বার্থে বলছি না আমি তোকে, তোর স্বার্থেই বলছি। নিজেকে বন্ধনমুক্ত রাখাটাই তো ভালো। ভবিষ্যতের কথা কে বলতে পারে? তুই ভাবছিস কুণালকে শাস্তি দিচ্ছিস সেইভাবে, আসলে তুই নিজেই শাস্তি পাচ্ছিস। ও যে জাতের ছেলে সারা জীবনই ফুলে ফুলে মধু খেয়ে বেড়াবে, সংসার করবে না। ফলে তুই ওকে ছাড়পত্র লিখে না দিলে ওর কোনো ক্ষতিবৃদ্ধি নেই। অথচ তুই নিজে যে ওর সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়েছিস। বিবাহের বন্ধন তো অচ্ছেদ্যই হওয়ার কথা। না রে, ওটা 19th সেঞ্চুরির কথা। দুনিয়া এখন অনেক অনেক এগিয়ে গিয়েছে। ভুল ভুলই থাকে। সুতোবার কথা মনে নেই? সে তো নিজের ভুল বুঝতে পেরেছিল, ভুল শুধরে নিয়েছে। এখন সে সুখে আছে, স্বামী, সংসার, সন্তান। তুই কি একই জাতের সমাধানের কথা ভাবছিস? তার মানে? যেভাবে শিশুপাল বধ করে একটা রাজ্য জয় করেছিলি, ঠিক সেইভাবেই এবার জরাসন্ধ বধ করে। মাঝপথেই থেমে যায়। শ্যামল মাথাটা নিচু করে, একটা দীর্ঘশ্বাস পড়ে তার। বলে, তোর এই কথা মনে হতে পারে, হয়তো দিনুদা বা দিদি তোকে বলেছিলেন সেই সময়। আমি তাদের কাছে, বিশ্বাস কর অরু, এই কথা নিজের স্বার্থে বলছি না, শুধু তোর স্বার্থে। তোকে আমি সুখী দেখতে চাই। অরুন্ধতী তার নদার হাত দুটি টেনে নিয়ে আন্তরিকতার সঙ্গে বলেছিল, জানি রে নদা, জানি। তুই সেদিন মামাকে যে কথা বলেছিলি তা শুধু আমাকে বাঁচাতেই। তোকে আমি বর্দা, মেজদা, ছোড়দাদের সঙ্গে আলাদা করে কোনোদিন দেখিনি।
ইনফ্যাক্ট মামির মুখে সেদিন তোর প্রস্তাব শুনে আমি তো রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম এ আবার কি কথা, তাও কখনো হয়, ভাই বোনের বিয়ে। সেসব পুরনো কাসুন্দি ঘেঁটে কি লাভ অরু? তুই আগামী দিনের কথা ভাব। তাই তো বলছি, তুই নিজে একটা বিয়ে কর এবার। বিয়ে ঠিক হলে আমাকে খবর দিস, আমি লম্বা ছুটি নেব। বৌদিকে প্রথম বরণ করে ঘরে তুলব। সেদিন ওরু বুঝতে পারেনি, কিন্তু আজ বুঝতে পারে কেন এই কথায় খুশিয়াল হয়ে উঠতে পারেনি ওর নদা। না, অরুকে প্রচণ্ড বিপদ থেকে রক্ষা করতেই শুধু নয়, শ্যামল ওকে সন্তানবতী অবস্থায় বিয়ে করতে চেয়েছিল সম্পূর্ণ অন্য কারণে। শ্যামল অরুকে ভালোবাসত। বোকা মেয়েটা সেদিন তা টের পায়নি। আচ্ছা দিদি, এটা আনঅ্যাফেয়ার মিন্স নয়? স্মৃতিচারণ থেকে অরুন্ধতী বাস্তবে ফিরে আসে। দীঘাগামী বাসের গর্ভে দেখে অধিকাংশই বাসের দোলানিতে ঢুলছে। অমিয়াদি অঘোর নিদ্রায় মগ্ন। অতসীর ঘাটটাও কাত হয়ে আছে। অঞ্জলিদি জানলার ধারে গিয়ে বসেছেন। খোলা জানলা দিয়ে তাকিয়ে আছেন অপশ্রিয়মান দুনিয়ার দিকে। বোধ করি তিনিও তার ফেলে আসা জীবনের খতিয়ানটা উল্টে পাল্টে দেখছেন মনে মনে। ওদের সামনের বেঞ্চিতে বসে কয়েকটা উঁচু ক্লাসের মেয়ে, তারা এতক্ষণ আন্তাক্ষরী খেলছিল। সচেতনভাবে সেটা খেয়াল করেনি এতক্ষণ। তবে ধূসর ছায়াচ্ছন্ন কৈশোরের স্মৃতিচারণের মাঝে মাঝে কেন যে রবীন্দ্রসঙ্গীতের পরিচিত সুর বারবার গুনগুন করে উঠছিল তা টের পেল। উঁচু ক্লাসের যে মেয়েটি ঘাড় ঘুরিয়ে প্রশ্নটা পেশ করেছিল, সেই রেবাকেই প্রতিপ্রশ্ন করে, কোনটাকে আনফেয়ার মিন্স বলছো? আমি শুনতে পাইনি তোমার আগের প্রশ্নটা। আমরা অন্তাক্ষরী খেলছি। আমার আগেই আছে শিপ্রা, সে বারে বারে শেষ করছে ত দিয়ে, ইচ্ছা করে, জোর চুরি করে। শিপ্রা হাউমাউ করে প্রতিবাদ করে, বারে আমি যখন যেখানে ইচ্ছা থামব, এটাই তো খেলার আইন, তাই না দিদি? রেবার ত অক্ষরে স্টক কম, তাইও অহেতুক আপত্তি করছে। রেবা বলে, দেখুন দিদি, ও বারে বারে কায়দা করে ত দিয়ে শেষ করছে। সবাই হেরে গেছে, এখন আমরা শুধু দুজন আছি, আমি আর শিপ্রা। আমি গিয়েছিলাম ওগো মিতা সুদূরের মিতা, তার শেষ অক্ষর তো ত, তাই শিপ্রা গাইল তোমার অসীমে প্রাণমন লয়। তাহলে ওকে থামতে হবে লাইনের শেষ শব্দে যাই ই দিয়ে, কিন্তু ও চোট্টামি করে আরও এগিয়ে গেল, তোমা হতে যবে হইয়ে বিমুখ। বেশ, তা যাক, কিন্তু তাহলে ওকে সম্পূর্ণ লাইনটা গেয়ে তো থামতে হবে চাই দিয়ে ই দিয়ে, তাই নয়? কিন্তু ও তোমা হতে জবের তো বলেই থেমে গেল। এটা কাণ্ঠামি নয়? শিপ্রা আরও কণ্ঠস্বর চড়িয়ে বললে, ইস, কাণ্ঠামি কেন? আমি যেখানে খুশি থামতে পারি, পারি না দিদি? অরুন্ধতী ওদের গান শেখায়, সে কৌতুক বোধ করে। কিশোর বয়সে অন্তাক্ষরী খেলায় সে দারুণ উৎসাহ পেত, অধিকাংশ ক্ষেত্রেই বিজয়ী হতো। ওর রবীন্দ্রসঙ্গীতের স্টক বেশ ভালো। বললে, আগে স্থির করো তোমরা ঝগড়াটা চালিয়ে যাবে না আমার বিচারটা শুনবে। ওরা দুজনেই থতমত খেয়ে থেমে যায়। অরুন্ধতী বলে, প্রথম কথা, রেবা, তোমার প্রথম অভিযোগটা টেকে না। শিপ্রা একাই ত দিয়ে শেষ করছিল না। আসল কথা, তোমাদের প্রতিযোগিতাটা এসে ঠেকেছে তয়ের ঘাটে। তওয়ালা গানের ঘাটতি হয়েছে তোমাদের দুজনেরই, তাই তুমি ওগো মিতা সুদূরের মিতায় থেমেছিলে। তোমার যুক্তি অনুসারে তোমার নিজেরও উচিত ছিল পুরো লাইনটা গেয়ে থামা, তাহলে তোমায় শেষ করতে হতো নয়। আমার কি বেদনা সে কি জানো বলে। তা তুমি গাওনি, কারণ ন দিয়ে তুমি শেষ করতে চাওনি, সত্যি কি না বলো? রেবা আমতা আমতা করে। অরুন্ধতী বলে, আর শিপ্রা, তুমিও অন্যায় করেছ। তোমা হতে জবের তো বলে তুমি থামতে তো পারো না। অন্তাক্ষরী খেলায় তুমি থামতে পারো 3 ভাবে, যেখানে পংক্তি বা অর্ধপংক্তিটা শেষ হচ্ছে, অথবা সোমের মাথায়, কিংবা লিখিত কবিতাতে যেখানে জ্যোতি আছে। একটা শব্দের যে কোনো অক্ষরে শেষ করা যায় না।
একটা কথা মনে রেখো, অন্তাক্ষরী খেলাটার মূল উদ্দেশ্য প্রতিযোগিতামূলক নয়, আনন্দ দেওয়া আর আনন্দ পাওয়া, ওই সঙ্গে গানের স্টকও বাড়ানো। এটাকে মল্লযুদ্ধের আসর করো না তোমরা। আচ্ছা বলো তো, দিয়ে কটা গান গিয়েছো তোমরা? তা 8-10টা তো হবেই। তবেই দেখো, খড়গপুরে ফিরে গিয়ে গীতবিতানে দেখো তো, শুধু অক্ষরের দিয়ে অন্তত 150 গান সেখানে লেখা আছে। 150? ওরা অবাক। মানে বেশি বই কম নয়, তোমাদের পুঁজি অল্প তাই ঝগড়া বিবাদ করছো। তাহলে আপনার বিচারের রায়টা কি হলো দিদি? বিচারের রায় হলো আর একটা রবীন্দ্রসঙ্গীত, গাও সকলে কোরাসে, অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। ওরাও ঝগড়া বিবাদ ভুলে কোরাসে গান গেয়ে ওঠে। ওরু ওদের গানটা ধরিয়ে দিয়ে আবার কখন চুপ করে যায়, আবার ডুবে যায় তার অন্তর্লীন স্মৃতিচারণে। শ্রুতিপথে লেগে থাকে গানের রেশ। হ্যাঁ, কি যেন ভাবছিল সে? নদার সেই ডাবল ক্রসিং। না, কথাটা ঠিক নয়। তখন তাই মনে হয়েছিল বটে, কিন্তু পরে ধীর স্থিরভাবে ভেবে দেখেছে নদা অন্যায় করেনি কিছু, এছাড়া তার গত্যন্তর ছিল না। এত বড় একটা ব্যাপার মামার কাছ থেকে সে গোপন রাখতে পারে না, পারেনি। মামা অরুর লিগ্যাল গার্জেন বলেই শুধু নয়, তিনি নদার খুঁটি বলে, রাজনৈতিক দাদা বলে। অথচ ঠিক সেই মুহূর্তে শ্যামল অরুকে সেই কথা বলতে পারেনি, জানায়নি যে মামাকে সব কিছু জানিয়েছে। অরুন্ধতিকে সে এসে বলেছিল অর্ধসত্য। জামাইবাবু ঘটনাচক্রে ব্যানাচিতি মোড়ের জমিটায় একটা সিনেমা হল বানাতে ইচ্ছুক। ওই ছেলেটা কুণাল চক্রবর্তী যাচ্ছে জমিটা দেখতে, ওদের বাড়িতেই অতিথি হবে। অরুকে সেখানে নির্জন সাক্ষাতের একটা সুযোগ করে দিতে পারবে শ্যামল। বেচারি অরুন্ধতী সে সন্দেহ করেনি কিছুই। সারাটা দিনের ভিতর নির্জন সাক্ষাতের সুযোগ করে দিতে পারল না শ্যামল, কিন্তু কুণাল নিজে থেকেই রাতটা থেকে যাবার প্রস্তাব দিল। নদা ওর কানে কানে বলে গেল, বুঝেছিস নিশ্চয়ই, মাথা ধরার অজুহাতটা নেহাত বাজে ওজোর। ও ওই গেস্ট রুমে শুয়ে আছে, তুই 1 কাপ চা নিয়ে ওই ঘরে যা, আমি দরজার বাইরে পাহারা দেব। তোদের কী সব কথাবার্তা আছে ঝটপট সেরে নিস, দেখিস বাড়াবাড়ি কিছু করে বসিস না আবার। খুশিয়াল অরু তার নদাকে ছদ্ম তাড়না করেছিল। আমি কি পাগল? কিন্তু যা বলেছিলাম তা ঠিক কিনা? কি? ওর চেহারা। নির্ময়ূর কার্তিক। তবে খেয়াল রাখিস দরজা কিন্তু খোলা থাকবে। খেয়াল থাকবে গো মশাই, থাকবে। এদিকে কেউ আসছে দেখলেই গলা খাকারি দেবে কিন্তু। সেই সব কিছুর প্রয়োজন হয়নি। ঘরে ঢুকেই ও বেরিয়ে আসে। শ্যামল ছোড়নেওয়ালা নয়, বলে, কি ব্যাপার, তুই যে ঢুকলি আর বেরুলি? অরু সলজ্জে বলেছিল, ঠিক আছে, যা কথা হবার তা হয়ে গেছে, তোকে আর ভাবতে হবে না। কিন্তু তুই প্রতিশ্রুতি ভঙ্গ করছিস। তুই না সেদিন গর্ব করে বলেছিলি নদাকে সব কথা বলা যায়। খুশিতে ডগমগ অরু ব্লাউজের ভিতর থেকে একটা চিরকুট বার করে বলে, এতে কি লেখা আছে আমি নিজেই জানি না রে নদা, তোকে কি বলবো? ঠিক আছে, পড়ে দেখ, যেটুকু আমাকে বলা যায় তাই বলিস। শেষ পর্যন্ত নদার কাছে লুকোতে পারেনি, কিন্তু বেচারি স্বপ্নেও ভাবিনি শ্যামল ওকে না জানিয়ে এত সব কাণ্ড করেছে। ক্যামেরা, টেপ রেকর্ডার। অরু আজও ঠিক জানে না এসবের কতখানি শ্যামলের স্বকীয় চিন্তা আর কতখানি মামার নির্দেশে। ঘটনা ঘটে যাবার অনেক পরেই মামিমার মুখ থেকে জানতে পারে নদার ওই অদ্ভুত কথাটা। সে নাকি মামা মামির কাছে প্রস্তাব দিয়েছিল সে অরুন্ধতিকে বিবাহ করতে চায়। মামিকে বলেছিল, দিদি, আমি জানি যে আমি অরুর পায়ের নখের যোগ্যও নই, কিন্তু ওই পাষণ্ডটার হাড়ি কাঠে ওকে বলি দিও না। লোকটা থরোব্রেড স্কাউন্ড্রেল। মাত্র 7 দিনের অনুসন্ধানে আমি 5টা মেয়ের সন্ধান পেয়েছি যাদেরও সর্বনাশ করেছে। তার ভিতর একটা মেয়ে আবার সুইসাইডও করেছে। 3টের বিয়ে হয়ে গেছে। তারা লজ্জায় স্বীকার করেনি ওর অপকীর্তির কথা। 5ম মেয়েটার আমি পাত্তাই পাইনি। দীনবন্ধু বলেছিলেন, উকি যদি অ্যাবর্শনে রাজি থাকে তাহলে এটা কোনো সমস্যাই নয়। ওই 5টা মেয়ের ভাগ্য আমি ফেরাতে পারবো না, কিন্তু আর 5টা মেয়ে যাতে বিপদে না পড়ে সেই ব্যবস্থাই আমি করব। আমার বংশে যে কালী দিয়েছে তাকে।
অরুন্ধতী তার মামাকে চিনত, ধীর স্থির কম কথার মানুষটিকে। পথের কাঁটাকে সরিয়ে দিতে তার চোখের পলক পড়ে না। আজ নিজের কাছে স্বীকার করে অরুন্ধতী শুধু সেই কারণেই ও ভারমুক্ত হতে স্বীকৃত হয়নি। যতই ঘৃণা করুক কুণালকে সে ভালোবাসে। ও জানত সে ভারমুক্ত হলে কুণালের লাশ পুলিশে কোনো দিন খুঁজে পাবে না। অরু রাজি হল না, ফলে দীনবন্ধুও রাজি হতে পারলেন না। ঘোড়ার নাকটা শুধু জলে চুবিয়ে ধরেই ক্ষান্ত হননি, তাকে দিয়ে জল খাইয়েছিলেন যথারীতি। মিসক্যারেজ হয়ে ও যখন মরতে বসেছিল তখন কুণাল আসেনি। বস্তুত তখনও কলকাতাতেই ছিল না, কিন্তু মাসখানেক পরে হঠাৎ একদিন এসে হাজির। দীনবন্ধু সাদরে অভ্যর্থনা জানিয়েছিলেন ভাগ্নে জামাইকে। পূর্ব কথা সম্পূর্ণ ভুলে গেছেন যেন। এসো এসো কুণাল, একটা খবর দিলে না কেন? স্টেশনে গাড়ি রাখতাম। না, আমি ট্রেনে আসিনি, বাই রোড এসেছি। ও, গাড়িতে আর কেউ আছে নাকি? না, আমি একাই। আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। একটা ছেড়ে 10টা কথাই হবে। ওরে বাবলু, দেখ তো চাকর বাকররা কে আছে, কুণালের গাড়ি থেকে মালপত্রগুলো নামিয়ে আনুক। আপনি ব্যস্ত হবেন না, গাড়িতে মালপত্র কিছুই নেই। আমি উঠেছি দুর্গাপুরে ট্যুরিস্ট লজে। আপনার সঙ্গে জরুরি কথাটা সেরেই আমি ফিরে যাব। দীনবন্ধু গম্ভীর হলেন, বললেন, বেশ, তাই যদি তোমার ইচ্ছে তাহলে বলো। আপনি আপনার ভাগ্নিকে একটু ডাকবেন, আর কথাটা গোপন, কেউ যেন না ওভারহিয়ার করে। দীনবন্ধু নিজেই উঠে গেলেন ভিতর বাড়িতে। অরুন্ধতী তখন দ্বিতলে নিজের ঘরে বসে একা রেওয়াজ করছিল। দরজা খোলাই ছিল, হঠাৎ পাল্লাটা খুলে গেল। দেখা গেল দ্বারপথে মামিমা, তার ঠিক পিছনেই মামা বাবু। মামিমা বললেন, খুকি, ইয়ে হয়েছে, মানে তুই একটু নিচে নেমে আসবি? কুণাল এসেছে, তোর সঙ্গে কথা বলতে চায়। আচমকা কথাটা শুনে ও কেমন অভিভূত হয়ে যায়। খণ্ড মুহূর্তের জন্য ও বোধহয় ভুলে গিয়েছিল কুণাল ওর গোপন প্রেমিক নয়, স্বামী। ধীরে ধীরে নামিয়ে রাখে তানপুরাটা, হাত বাড়িয়ে টেপ রেকর্ডারটা বন্ধ করে দেয়। সেটায় ঢিমে তালে ত্রিতাল বাজছিল ডুগি তবলায়। নদা যখন থাকে না তখন ওই যন্ত্রটাই তার সঙ্গে সঙ্গত করে। প্রায় মন্ত্রমুগ্ধের মতো দ্বারের দিকে এগিয়ে যেতেই পিছন থেকে মামা বলে ওঠেন, অত তাড়াহুড়োর কিছু নেই। শোন, ও যদি তোকে নিয়ে যেতে চায়, তুই কি যাবি? যাব না? না, আমি কিছুই বলবো না, তোর যা ইচ্ছা। তবে ছেলেটা যে কি জাতের, আর ও যদি ডিভোর্স দেওয়ার কথা বলে? আগে শুনি, দেখি কি বলতে চায়। ঠিক আছে, আয়। তিনজনই নেমে এলেন বাইরের ঘরে, পাশে গেস্ট রুম। কিন্তু তার সঙ্গে কিছু অবাঞ্ছিত স্মৃতি জড়িত, তাই কুণালকে নিয়ে এসে বসানো হলো ওপাশের একটা ঘরে। মামা নিজেই দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলেন। অরুন্ধতী আর মামিমা বসলেন পাশাপাশি। কুণাল অহেতুক একটা অপ্রিয় কথা বলল, আমি ওই চেয়ারটায় বসবো। বসো না, যেখানে খুশি বসো। না, মানে আপনার কনসিল্ড টেপ রেকর্ডারের মাউথপিসটা কোথায় তা তো ঠিক জানি না। এই চেয়ারে বসলে অসুবিধা হবে না তো কিছু? অপমানে মানি লোকটার মুখখানা থমথম করছে। মামি তাড়াতাড়ি কথা ঘোরাতে বললেন, শুনলাম তুমি দুর্গাপুর লজে উঠেছ, এ আবার কি কথা? কুণাল তাকে সেই কথার জবাব না দিয়ে বললে, আপনাদের টেলিগ্রামটা যখন যায় তখন আমি কলকাতায় ছিলাম না, তাই সময় মতো। শুনেছি তুমি কাশ্মীরে বেড়াতে গেছিলে। ও, শ্যামলবাবু এনকোয়ারি করে জেনেছিলেন বুঝি? একা যায়নি, তাও। কেউ এই কথার জবাব দিলেন না। কুণাল নিজে থেকেই বলে, যাক, ওইসব অবান্তর কথা থাক, যে কথাটা বলতে এসেছি সেটা বলি। আপনাকেই বিশেষ করে বলছি মিস্টার জানা, যে আশঙ্কায় আপনি গুম খুনের হুমকি দিয়ে আমাকে ম্যারেজ রেজিস্ট্রেটের অফিসে যেতে বাধ্য করেছিলেন, সে পাপ তো বিদায় হয়েছে। এখন আর অহেতুক সেজে টেনে লাভ কি? আপনি একটু উদ্যোগী হলেই আমরা দুজন মুক্তি পেতে পারি।
মাত্র 7 মাস হয়েছে, এখন আইনত ডিভোর্স পিটিশন। কিন্তু আইন তো আপনার কাছে অবান্তর। আপনি সচেষ্ট হওয়াতে ম্যারেজ রেজিস্ট্রারের দফতরে ব্যাকডেটের দরখাস্ত ফাইল হতে তো সচক্ষেই দেখেছি। ডিভোর্সের ঝামেলা করার কি প্রয়োজন? আপনি চেষ্টা করলে পাতাখানা বদলও তো করা যায়। কোনো প্রমাণ থাকবে না যে আমরা দুজন। কিন্তু আমি অহেতুক সেই চেষ্টাই বা করতে যাব কেন? অহেতুক কেন বলছেন? ভাগ্নিকে বন্ধনমুক্ত করতে। সেই শ্যামল ছেলেটার সাথে। আপনি নিজের বন্ধন মুক্তির কথা বলুন মিস্টার চক্রবর্তী। আমার স্বার্থ আপনাকে ভাবতে হবে না। অল রাইট, আমাকেই মুক্তি দিতে। কিন্তু আমার কি স্বার্থ? আমার পক্ষে যেটুকু কম্পেনসেশন দেওয়া সম্ভব। টাকা? অ্যালিমনি? আর কিভাবে? সেটা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ফয়সালা হওয়ার কথা। আমার সেখানে কোনো ভূমিকা নেই। সেক্ষেত্রে আমি কি আমার লিগ্যাল স্ত্রীর সঙ্গে নিভৃতে দু একটা কথা বলতে পারি? স্বচ্ছন্দে। রমা, উঠে এসো। সস্ত্রীক দীনবন্ধু বার হয়ে গেলেন ঘর থেকে। কুণাল একটা সিগারেট ধরালো, বললে, তোমার মামা যদি রেজিস্ট্রারের পাতাটা পাল্টে দিতে পারতেন তাহলেই সবচেয়ে সুবিধা হতো। কিন্তু তাতে উনি যখন রাজি নন। তুমি আমার বিরুদ্ধে অ্যাডাল্টারেশনের চার্জ আনো। ডিভোর্স পিটিশন করলে আমি কোনো ডিফেন্স দেব না। শুনেছি ইন্ডিয়ান ম্যারেজ অ্যাক্ট অনুসারে। আমি জানি, কাগজপত্র তৈরি করতেও কিছু সময় লাগবে। লিগ্যাল সেপারেশনের হাঙ্গামা এড়ানো যাবে যদি তোমার মামা সাক্ষী দেন যে আমাদের বিয়েটা কনসুমেট হয়নি আদৌ। তা সত্যিই হয়নি, মিথ্যে সাক্ষী দিতে হবে না কাউকেই। বিয়ের পরে এক রাত্রিও তুমি আমি এক ছাদের তলায় থাকিনি। কিছু খরচপত্র করতে হবে, তাতে আমি রাজি আছি। তোমার কিছু ক্ষতিও করেছি। আমার পক্ষে যেটুকু আর্থিক কম্পেনসেশন দেওয়া সম্ভব সেটুকু আমি করব। হঠাৎ ওর কথার মাঝখানেই অরুন্ধতী বলে বসল, তুমি বিশ্বাস করবে কুণাল, আমি এসব কিছুই জানতাম না। এই টেপ রেকর্ডার, ক্যামেরা। কি হবে সেসব পুরনো কাসন্দি ঘেঁটে? সেটা কি বিশ্বাসযোগ্য? তুমি বিশ্বাস করছো না আমি মিথ্যে কথা বলছি? কেন এই নিয়ে জেদাজেদি করছো অরু? তুমি না জানালে ওই পুলিশ ইন্সপেক্টর কিভাবে এমন সুচারুভাবে প্রি অ্যারেঞ্জ করে আমার জন্য ফাঁদ পাতবে? এ কি হয়? হ্যাঁ, ওসব বাজে কথা থাক, কাজের কথা বলো। কি কাজের কথা? বললাম তো, ডিভোর্সের কথা, অ্যালিমনির কথা। তুমি আমার যে সর্বনাশ করেছো তা কি টাকা দিয়ে মেটানো যায়? কুণাল নরম হলো। রাগারাগি করাটা কোনো কাজের কথা নয়। সে বন্ধনমুক্ত হতে এসেছে। অরুন্ধতী তাকে মুক্তি না দিলে তার পক্ষে রাকাকে বিবাহ করা সম্ভবপর নয়। অরুকে কোনোদিনই ভালোবাসেনি সে, একটু খেলা করতে চেয়েছিল মাত্র। ঘটনাচক্রে সেই খেলায় তার হাত পুড়েছে, কিন্তু সেই সুবাদে গোটা জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে পুড়িয়ে ফেলা যায় না। বললে, মানছি তা মেটানো যায় না, কিন্তু যা ঘটে গেছে তা তো আর ফেরানো যাবে না। তাই তো বলছি, বিবাহ একটা অচ্ছেদ্য বন্ধন। তুমি যখন। ছেলে মানুষের মতো কথা বলো না অরু। বিবাহ আদৌ অচ্ছেদ্য বন্ধন নয়। ওইসব ওল্ড ভ্যালুজ এই 20শ শতাব্দীতে অচল। তুমি জানো আমি স্বেচ্ছায় তোমাকে বিয়ে করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। শোনো, এখনই তুমি আমাকে মিথ্যেবাদী বলেছ। এখন তো তৃতীয় ব্যক্তি কেউ নেই। এখন এই নির্জনে আমার কাছে বলো তো, আমার সেই প্রশ্নটার জবাব দাও যেটা সেদিন দাওনি। কি প্রশ্ন? তুমি আমাকে বলেছিলে কিনা যে তুমি আমাকে বিয়ে করতে চাও? তুমি উপার্জনক্ষম, বাবার মতামতকে তুমি থোড়াই কেয়ার করো, এসব কথা বলনি তুমি? কুণাল নির্বাক, সিগারেট টানতে থাকে। কি জবাব দেবে ভেবে পায় না। অরুন্ধতী আবার বলে, আমি অপেক্ষা করছি। তুমি ঘরটাকে ভালো করে সার্চ করে দেখতে পারো কোনো কনসিল্ড রেকর্ডার লুকানো আছে কিনা। তুমি আমার উপর রাগ করে আছো অরু? তুমি কি আশা করেছিলে অ্যালুমিনির কথায় আমার ভালোবাসা উথলে উঠবে? জড়িয়ে ধরে তোমাকে চুমু খাবো? স্পষ্ট করে স্বীকার করো কুণাল, কেন কেন ওইসব মিথ্যে কথা বলেছিলে সেদিন সেই বহরমপুরের হোটেলটায়? একটা কুমারী নারী দেহ সম্ভোগ করবে বলে। আর আজ তুমি এই বাড়িতে চড়াও হয়ে আমাকে চার্জ করছো মিথ্যেবাদী বলে।
কে মিথ্যেবাদী, কে প্রবঞ্চক? আমি। আই অ্যাডমিট আমি প্রবঞ্চক। হলো তো? তাই তো বলছি, এমন একটা মিথ্যেবাদী প্রবঞ্চকের কবজা থেকে তোমাকে মুক্তি দিতেই তো আজ ছুটে এসেছি আমি দুর্গাপুরে। নাও টেল মি, কত টাকা অ্যালিমেনি নিয়ে নিজেকে মুক্ত করতে চাও? অরু উঠে দাঁড়ায়, তার 2 চোখ জ্বলছে। বলে, তোমাকে আমি মুক্তি দেব না, কোনো দিন না। এটাই তোমার শাস্তি। নাও ইউ মে গো। ক্ষমতায় কোলায় তুমি আমার বিরুদ্ধে ডিভোর্সের মামলা এনো, অ্যাডাল্টারেশনের চার্জ এনো। আইল ফাইট ব্যাক। ঘর ছেড়ে বার হতে চায় অরু। কুণাল খপ করে ধরে ফেলে তার হাতখানা। ছেড়ে দাও বলছি, আমি কিন্তু চেঁচাবো। তুমি পরস্ত্রী নও অরু। কিন্তু এইসব কি বলছো তুমি? নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে কি লাভ? আমাকে মুক্তি না দিলে তুমি নিজেও তো মুক্তি পাবে না। হাত ছেড়ে দাও বলছি। কুণাল এবার ওর হাতখানা ছেড়ে দেয়। অরুন্ধতী আঁচলটা সামলে নিয়ে বলে, আর কোনোদিন আমার সামনে এসো না। সিগারেটের নিঃশ্বাসিত স্ট্যাম্পটা অ্যাস্ট্রের গর্ভে থেতলে দিয়ে কুণাল হাসতে হাসতে বলে, তা যে হবার নয় অরু। আমি তো এই বাড়ির জামাই, দেখলে না? দুর্গাপুর লজে উঠেছি বলে মামি শাশুড়ি কত অনুযোগ করলেন। অরুন্ধতী আগুন ঝরা চোখে নির্বাক তাকিয়ে থাকে। আমি নিতান্তই অভাগা, তাড়িয়ে দিলে কোথায় যাই বলো? যতদিন না মুক্তি দিচ্ছ এখানেই আমাকে বারে বারে ফিরে আসতে হবে। আফটার অল তুমি আমার আইনসঙ্গত বৈধ স্ত্রী। তুমি কি ভেবেছ মেয়ে মাত্রই তোমার খেলার পুতুল? আবার যদি কোনোদিন আমার সামনে এসে দাঁড়াও তাহলে কঠিন শাস্তি দেব আমি। কুণাল পকেট থেকে একটা শৌখিন পিস্তল বার করে দেখায়, বলে, তোমার সেই পুলিশ ইন্সপেক্টর পাতানো দাদাকে দিয়ে? আমি শিশুপাল নই অরু, আমিও একটা লাইসেন্স করিয়েছি। কিন্তু শিশুপাল? সে খবর ও জানল কেমন করে? অরুন্ধতী দাঁতে দাঁত চেপে বললে, না, পাতানো দাদাকে দিয়ে নয়, আমি নিজেই। পিস্তলটা দূরে ঠেলে দিয়ে কুণাল নাটকীয়ভাবে বললে, দাও, আমি নিরস্ত্র। কথা দিচ্ছি প্রতিবাদ করব না। কি শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব। মনে রেখো কুণাল, প্রতিশ্রুতিটা শুধু মামাই দিয়েছিলেন, আমি দিইনি। প্রতিশ্রুতি মানে? দ্বিতীয়বার যদি আমার সামনে কোনোদিন এসে দাঁড়াও তাহলে তোমার বাবার কাছে আমি ইনশিওর পার্সেলে পাঠিয়ে দেব আমাদের ম্যারেজ সার্টিফিকেটের ফটোস্ট্যাট কপি। কুণাল হঠাৎ সাদা হয়ে যায়। অরুন্ধতী দাঁড়ের দিকে আঙুলটা তুলে বলল, নাও ক্লিয়ার আউট। বোঝেনি, কেউ বোঝেনি অরুর মনের কথা। হ্যাঁ, ওই আগুন বরণ ছেলেটাকে সে ভালোবেসেছিল, তখন বোঝেনি সেই দেবদুর্লভ কান্তি ছেলেটা প্রেমের মিঠে মিঠে বুলি শোনাতে আসত একটা অনাঘ্রাতা নারী দেহ সম্ভোগ করবে বলে। প্রথম প্রেমের পুলকে মনে হয়েছিল সে ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে উদ্ভ্রান্ত ভ্রমরের মতো, ওর কুমারী মনকে একটু ছুঁয়ে যাবে বলে, ওর কণ্ঠে প্রেমের গান শুনবে বলে। মনে পড়ে যায় কত দিনের কত টুকরো কথা। আজ ওর স্বরূপটা বুঝতে পেরেছে। বন্ধনমুক্ত হবার জন্য সে 1 মুঠো টাকা হাতে আজ এসে দাঁড়িয়েছে অরুন্ধতীর দ্বারে। তার অনাঘ্রাতা দেহটা ওকে সম্ভোগ করতে দেবার পারিশ্রমিক। কান মাথা ঝাঁঝা করে। এক হিসাবে কুণাল যা বলেছে তা অনস্বীকার্য। ভুলই। আজ সে নিজেও ভুলটা বুঝতে পেরেছে। অতীতকে শোধরানো যাবে না। ভবিষ্যৎকে গড়ে তুলতে হলে ওই পাষণ্ডটার নাগপাশ মুক্ত হতে হবে তাকে। অ্যালিমনির প্রসঙ্গ না তুললে হয়তো সে নিজে থেকেই এই প্রস্তাব দিত কি? নিজের মনকে সে জানে না। ওই ছেলেটাকে আজ সে অন্তর থেকে ঘৃণা করে বটে, কিন্তু তার মৃত্যু কামনাও করতে পারে না। হ্যাঁ, মৃত্যুই, নৃশংস মৃত্যু। শ্যামলের প্রতিহিংসা নির্মম নিষ্ঠুর। লম্পটটাকে সে ক্ষমা করেনি, কোনো দিন করবে না। প্রতিজ্ঞা করে রেখেছে সময় ও সুযোগ মতো ওর উন্নত নাকটা সমতল করে দেবে। কিন্তু অরু চেনে তার নদাকে। নাকটা থেঁতলে দিয়েই সে থামবে না। সেই সেবার যেমন দেখেছিল স্বচক্ষে। শ্যামল প্রতিশোধটা নিতে পারছে না শুধু একটি মাত্র কারণে,
যেহেতু অরুর শাঁখা সিঁদুরের সঙ্গে ওই পাষণ্ডটার প্রাণবায়ু অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। সে কথা তো স্পষ্টাক্ষরে বলেও ছিল একদিন। তুই জানিস না অরু, চটটা মেরে তুই আমাদের দুজনেরই প্রাণ দিয়েছিস, না হলে এতক্ষণে ওর মৃতদেহটা এখানে পড়ে থাকার কথা, আর তোর নদা হয়ে যেত ফার্স্ট ডিগ্রি মার্ডারের আসামি। শিশুপালের মৃত্যু দৃশ্যটাও ভুলতে পারেনি, ভোলা যায় না বলেই। ঘটনাটা ঘটেছিল ওর চোখের সামনে। আজও মাঝে মাঝে দুঃস্বপ্নের মতো নাটকটা পুনরাভিনীত হয়। একটা তরতাজা যুবকের রক্তাপ্লুত দেহ লুটিয়ে পড়েছিল পিচ মোড়া সড়কের ওপর, আর ওর নির্বিকার নদা কি নৃশংস! বুট দিয়ে মৃতদেহটাকে উল্টে দিয়ে দেখেছিল লোকটা জিন্দা না মুর্দা। সাধারণ কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পদে উন্নীত হওয়ায় শ্যামলের জীবনে ঘনিয়ে এসেছিল নানান জাতের জটিলতা। থানার বড়বাবু মানে বড় দারোগা ওকে বিষ নজরে দেখতে শুরু করেছিলেন। আব্দুল কাদের দুঁদে দারোগা, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারেননি কোথায় ওই ছোকরার খুঁটির জোর, কোন খুঁটির জোরে ওর অধস্তন মেয়েরাটি লড়ছে। না, দীনবন্ধু জানা নন, যতই প্রভাবশালী এমএলএ হন না কেন এ ভেলকি দেখানোর হিম্মত তার নেই। বিনা ডিপার্টমেন্টাল পরীক্ষায়, বিনা ফাইল চালাচালিতে সরাসরি উপর থেকে অর্ডার এনে 4-5 জন সম্ভাব্য প্রতিযোগীকে সুপারসিড করে ওর প্রমোশনের ব্যবস্থা করা। ওর সহকর্মীরা ওকে সন্দিগ্ধ চোখে দেখতে শুরু করেছিল। শ্যামল তার ডিউটি বাজিয়ে যেত বড় দারোগার নির্দেশ মতো, কিন্তু মাঝে মাঝে সে ডুব মারত 2-4-7 দিনের জন্য, ছুটিতে নয়, অন ডিউটি, তার স্পেশাল অ্যাসাইনমেন্টের সুবাদে। এটাই সহ্য হতো না বড় দারোগার, হবার কথাও নয়। সে কোথায় যায়, কি করে, কিছুই জানা যেত না, অথচ চাকরি সূত্রে তিনিই ওর বস। উপরমহল কি তারই বিরুদ্ধে ওই ছোকরাকে টিকটিকি লাগিয়েছে? এমনটা তো হবার কথা নয়। সেজন্য ভিজিলেন্স আছে, সিআইডি আছে। ওর এই অধস্তন একটি কর্মীকে ওর পিছনেই এভাবে টিকটিকি নিযুক্ত করা পুলিশ বিভাগে অপ্রত্যাশিত। তাহলে ও ছোকরার ওই স্পেশাল অ্যাসাইনমেন্টটা কী জাতের তা জানার উপায় নেই। শ্যামল মাঝে মাঝে নাপাত্তা হয়ে যেত। তার জবাবদিহি, ট্যুর ডায়েরি, হিসাবপত্র সে সরাসরি দাখিল করত উপর মহলে, থ্রু প্রপার চ্যানেল নয়। শুধু ফরওয়ার্ডিং চিঠির একটা নকল দাখিল করত স্থানীয় থানার দপ্তরে তার অনুপস্থিতির জবাবদিহি হিসাবে। বড় দারোগা মনে মনে ফুঁসতেন, কিন্তু কিছু করার ছিল না। বিরোধ বাঁধল অন্য দিক থেকে, একটা স্থায়ী ব্যবস্থায় হাত পড়ায়। দুর্গাপুর অঞ্চলে একটা কুখ্যাত অ্যান্টি সোশ্যাল গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে দিন দিন তাদের দৌরাত্ম্য বেরিয়ে চলছিল। দলে ওরা 10-12 জন, সবাই উঠতি মস্তান, সকলেই সুপরিচিত, সকলেরই নাম আছে থানার খাতায়। কিন্তু কি জানি কেন তাদের বিশেষ ঘাঁটানো হতো না। ওদের কাজ কারবার মূলত স্টেশন ইয়ার্ডে, ওয়াগন ব্রেকার্স, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বেশ কয়েকবার প্রত্যক্ষ সংঘর্ষও হয়েছে। বহু অভিযোগও জমা হয়েছে। থানা থেকে ওদের আস্তানায় বার কয়েক রেইড করা হয়েছে। শ্যামল নিজেও 2-1 বার গেছে, কিন্তু হাতে নাতে কাউকে ধরা যায়নি। শ্যামলের ধারণা হয়েছে ভূতটা আসলে আছে সর্ষের ভিতরেই, অর্থাৎ থানার বড় দারোগার নেপথ্য মদত আছে এর পেছনে। না হলে প্রতিবার রেডের আগে ওরা কিভাবে খবর পেয়ে যায়? কেমন করে আগে ভাগেই সদাল বলে সটকে পড়ে? ক্রমে ওই গ্যাংটার দৌরাত্ম্য শহরের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছিল। ওদের দলের অনেককে দেখা যেত সন্ধ্যায় সিনেমা হলগুলোর সামনে প্রকাশ্যে টিকিট ব্ল্যাক করতে। এপাড়ার ওপাড়ার মেয়েদের উত্ত্যক্ত করা হয়ে উঠল নিত্য নৈমিত্তিক ঘটনা। হঠাৎ শহরের একান্তে প্রকাশ্য দিবালোকে ঘটে গেল একটা দুঃসাহসিক ডাকাতি। ফ্যাক্টরির ক্যাশ ভ্যান থামিয়ে কারা যেন রাহাজানি করল কয়েক লক্ষ টাকা। শ্যামলের ধারণা এর পেছনেও আছে ওই একই গ্যাং, যার দলনেতা একটি দুঃসাহসিক মুসলমান যুবক ইব্রাহিম। বড় দারোগা সে থিওরিটা মেনে নিতে পারলেন না। যথারীতি জোরদার পুলিশ তদন্ত হলো, কোনো কিছু ধরাছোঁয়ার মধ্যে পাওয়া গেল না। শ্যামল বড় দারোগার অনুমতি নিয়েই ওদের আস্তানায় সরেজমিন তদন্ত করে এলো। কোনো কিছু সূত্রই খুঁজে পাওয়া গেল না। ইব্রাহিম গরুর পক্ষীর মতো হাত দুটি জোর করে হাসতে হাসতেই বললে,
কেন বেহুদ্দ আমাদের পিছনে লাগিয়েছেন মাইতি সাব? আমরা ছাঁপোষা মানুষ আছি। বিশুপালের কোনো হদিশ সে পায়নি, চেষ্টার ত্রুটি নেই তার। গ্রুপ ফটো থেকে ঢেরা চিহ্নিত লোকটার ছবি এনলার্জ করিয়েছিল। সেটা যে বিশুপালের এটা জানা গেছে, অজিতেশবাবু তা নিঃসন্দেহে শনাক্ত করেছেন। যে মেসে বিশুপাল থাকত সেখানেও দু একজন ছবি দেখে চিনতে পারল, কিন্তু বিশ্বনাথ পাল যে কোথায় থাকে, তার আদি নিবাসী বা কোথায়, তা কেউ জানাতে পারল না। কলেজের মাধ্যমেও কোনো সূত্র পাওয়া গেল না। আর বিকাশ সেন বেমালুম, বেপাত্তা। সম্ভবত তার নামটাও মন গড়া, ঠিকানা তো বটেই। ওই সময় একটা কেসে শ্যামল প্রায় হাতে নাতে ধরে ফেলল ইব্রাহিমকে। সরকারি পিডাব্লিউডির গুদাম থেকে 1 লরি সিমেন্ট পাচার হয়ে যাবার তদন্তে। বড় দারোগা কাদের সাহেবও বোধ করি টের পাননি এটা ইব্রাহিমের দলের কাজ। তা জানতে পারলে হয়তো শ্যামলকে তদন্তে পাঠাতেন না। সহজ কেস, সরকারি গুদামের দারোয়ান যে এজাহার দিল তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। রাত্রি 2টোর সময় কে একজন এসে ওর ছাপড়ায় কড়া নাড়ে। এ বাহাদুর, তোমার গুদামের তালা ভাঙা কেন? বাহাদুর বাস করত গুদাম সংলগ্ন একটা 1 কামরার ঘরে। তার পাশের কামরাতেই থাকে কানাই, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবের আরদালি। বাহাদুরের ঘুম ভেঙে গেল। সে জানলা দিয়ে উঁকি মেরে বললে, কন? আমি হরি, তোমার গুদামের তালা খোলা কেন? বাহাদুর দেখল লোকটার হাতে একটা টর্চ, মুখটা দেখা যাচ্ছে না। হরিকে সে চিনতে পারল না। বললে, তুম কন হো? লোকটা সেই কথার জবাব না দিয়ে বললে, তোমার সিমেন্ট গুদামের তালা ভাঙা, দরজা হাট করে খোলা, ব্যাপার কি? বাহাদুর বিচলিত হয়ে পড়ে। টর্চ আর ভোজালিটা তুলে নিয়ে সে দরজা খুলে বেরিয়ে আসে, আর তৎক্ষণাৎ 3-4 জন তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাহাদুর ভোজালিটা বাগিয়ে ধরার সুযোগ পায়নি, কিন্তু মর্মান্তিক একটা চিৎকার করার সুযোগ পেয়েছিল। টর্চের স্তিমিত আলোয় সে দেখতে পেল ওর দরজার সামনে 4-5 জন জোয়ান মানুষ। তাদের হাতে ছোড়া, হেসো, মায় পিস্তল। তাদের হুকুমে চাবির থোকাটা ওকে হস্তান্তরিত করতে হলো। ওরা তার হাত পা মোক্ষম করে বেঁধে ফেলে, মুখে একটা রুমাল গুঁজে দিয়ে ফেরটা বেঁধে দেয়। চোখ দুটো কিন্তু খোলা ছিল তার। দেখতে পেল গুদামের সামনে দাঁড়িয়ে আছে একটা খালি লরি। 8-10 জন লোক এগিয়ে গেল সিমেন্ট গুদামের দিকে। তালা খুলে একে একে বার করে আনে সিমেন্টের বোড়া। 8 ঘন্টা খানেকের মধ্যেই 1 লরি সিমেন্ট নিয়ে তারা উধাও হয়ে গেল। যাবার সময় ওর বাঁধন খুলে দিয়ে গেল না বটে, তবে চাবির থোকাটা ফেলে দিয়ে গেল। সমস্ত ব্যাপারটাই ঘটেছে কানাইয়ের চোখের সামনে। বাহাদুরের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। জানলা দিয়ে উঁকি মেরেই তার রক্ত হিম হয়ে যায়। পাশের কামরা থেকে সে সব কিছু লক্ষ্য করে, কিন্তু টুঁ শব্দটি করেনি। লোকগুলো লরিতে চেপে চলে যাবার পর সে সাহস করে বাইরে বেরিয়ে আসে, বাহাদুরের বাঁধন খুলে দেয়। বাহাদুর এবং কানাই দুজনেই এজাহার দিল। সব কটা ডাকাতের মুখে মুখোশ ছিল, কিন্তু লরি ড্রাইভারের পাশে যে লোকটি বসেছিল তার মুখে কোনো মুখোশ ছিল না। তাকে ওরা দুজনেই চিনতে পেরেছে, ইব্রাহিম। শ্যামল ডায়েরি লিখে নিল। ঘাত ঘোঁত তার জানাই, অচিরেই গ্রেপ্তার করেছিল সদল বলে ইব্রাহিমকে। অবশ্য চোরাই মাল উদ্ধার করতে পারেনি। ইব্রাহিম রুখে উঠেছিল, আপনি হারবাখাত আমাকে হেনস্থা করেন শ্যামল বাবু, আখেরে তাতে ভালো হবে না, কিন্তু নোকসানই হয়ে যাবে আপনার। শ্যামল ব্যাটন দিয়ে প্রচণ্ড একটা আঘাত করেছিল, এমন কায়দায় যাতে ব্যথা লাগে, দাগ না থাকে। ইব্রাহিম মারটা হজম করেছিল, বলেছিল, ঠিক হ্যায়, আজ আপই কি মৌকা। আশ্চর্য, এমন জলজান্ত কেসেও ইব্রাহিমের সাজা হলো না, বেকসুর খালাস পেল সে। আইনত তাই পাওয়ার কথা। ইব্রাহিমের মুরব্বির জোর আছে, জামিন পেল অনায়াসেই। কিছুদিন পরে কেস উঠল আদালতে। সেখানে শ্যামল অবাক হয়ে দেখল আইনের ভানুমতি খেল। কোর্ট ইন্সপেক্টর যে ধারায় ইব্রাহিম এবং তার সহকারীদের অভিযুক্ত করেছিলেন তা বার্গলারি। আসামিপক্ষের উকিল মহামহিম বিচারককে বুঝিয়ে দিতে পেরেছিলেন বার্গলার শব্দের আবিধানিক অর্থ ওয়ান হু ব্রেকস ইন্টু আ হাউস বাই নাইট উইথ অ্যান ইন্টেন্ট টু কমিট ফেলানি।
আইনেরও তাই নির্দেশ। যে ধারায় অভিযুক্ত করা হয়েছে তা নিগলিতার্থ। তালা ভেঙে বা সিঁধ কেটে পরের ইমারতে প্রবেশ করে নিশাকালে পরস্যাপহরণ। এক্ষেত্রে বাদী পক্ষ প্রমাণ করতে পারেননি যে ইব্রাহিম 1 তালা ভেঙেছিল, 2 সিঁধ কেটেছিল, 3 পরের ইমারতে আদৌ পদার্পণ করেছিল। মহামান্য বিচারক আইনের তুরাদণ্ডে দুপক্ষের যুক্তি তৌল করে রায় দিলেন বেকসুর খালাস। শ্যামল বড় দারোগাকে চার্জ করেছিল। আপনি কোন ধারায় অভিযোগটা আনছেন তা আমাকে আগে থেকে জানালেন না কেন? আব্দুল কাদের মৃদু হেসে বলেছিলেন, আপনি ভুল করছেন মিস্টার মাইতি। কোন ধারায় চার্জ ফ্রেম করা হবে তা স্থির করেন কোর্ট ইন্সপেক্টর, দারোগা নয়। আপনার সঙ্গে পরামর্শ না করে, ইনভেস্টিগেটিং অফিসারকে না জানিয়ে? মেজাজ খারাপ করবেন না মিস্টার মাইতি। আমি জানি কেন আপনি ইব্রাহিম অ্যান্ড কোম্পানির ওপর এত খাপ্পা। যেহেতু সে জানা মশাইয়ের বিষ নজরে আছে। থানার ভিতর আপনাদের ওই পলিটিক্সকে ঢোকাবেন না শ্যামলবাবু, প্লিজ। অভিযোগটা মিথ্যে নয়। ইব্রাহিমের পিছনে গোপন মদত আছে সুনীল পাত্র মহাশয়ের। তিনিও দুর্গাপুর অঞ্চলের একজন তথাকথিত জননেতা, লেবার লিডার। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অনেকগুলি শ্রমিক ইউনিয়নের মাথা হচ্ছেন সুনীল পাত্র এবং রাজনীতির ক্ষেত্রে দীনবন্ধুর প্রতিপক্ষ। পরপর দুবারই দীনবন্ধু জানার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছেন এবং হেরেছেন। শ্যামলের আর সহ্য হয়নি। বড় দারোগার মুখের ওপর বলেছিল, আমিও আন্দাজ করতে পারি কেন আপনি ইব্রাহিম অ্যান্ড কোম্পানির উপর এত সদয়। থাক সেসব আলোচনা। এখন কি করবেন বলুন? তালা ভেঙে ওরা গুদামে ঢোকেনি বলেই তো ইব্রাহিম পার পেয়ে যেতে পারে না। নতুন করে চার্জ ফ্রেম করতে হবে। সে গুড়ে বালি মাইতি সাহেব। বাহাদুর আর কানাই দুজনেই তাদের এজাহার উইথড্র করেছে। নতুন করে এফিডেভিট দিয়েছে যে আপনি ভয় দেখিয়ে ওদের দিয়ে ইব্রাহিমের নামে মিথ্যে এজাহারটা লিখিয়ে নিয়েছিলেন। এই তো দেখুন না। কথা মিথ্যা নয়। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে ওরা দুজনেই পৃথক পৃথক এজাহার দিয়েছে ওই মর্মে। না, রাতের অন্ধকারে ওরা কাউকেই চিনতে পারেনি। ঘটনার পরদিন তদন্তকারী অফিসার ওদের ভয় দেখিয়ে ইব্রাহিমের বিরুদ্ধে ওইসব কথা লিখিয়ে নিয়েছিলেন। ওরা কাউকে চিনতে পারেনি। শ্যামল বুঝে উঠতে পারেনি এটা কার কারসাজি, আব্দুল কাদেরের হুমকি নাকি সুনীল পাত্রের আর্থিক বদান্যতার। মোট কথা, ইব্রাহিম ধরাছোঁয়ার বাইরে চলে গেল আবার। বড় দারোগার সঙ্গে কথাবার্তা সেরে থানা কম্পাউন্ডের বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠতে যাবে, হঠাৎ নজর হলো সামনে চায়ের দোকানে মাস্তান পার্টির কয়েকজন বসে আছে বেঞ্চি দখল করে। থানা থেকে বেরিয়ে আসতে দেখে একজন এগিয়ে গেল। পরনে লুঙ্গি, গায়ে লাল রঙের একটা স্পোর্টিং গেঞ্জি, গলায় একটা রুমাল বাঁধা, এক মুখ খোঁচা খোঁচা দাড়ি। চিনতে পারল শ্যামল, ইব্রাহিম। লোকটা এগিয়ে এসে হাসি মুখে ওকে সেলাম করল, বললে, একটু বাদ বলতে এলুম শালা বাবু। শ্যামল রুখে উঠেছিল, কি বাবু? ইব্রাহিম জিহ্বা দংশন করল, ঘাটটা চুলকালো, সলজ্জে বলল, ইয়ার বন্ধুরা আপনাকে আড়ালে ওই নামে ডাকে তো, তাই ওই ফালতু বাতটা জবান সে নিকল গয়া। মানে আপনি দিনু জানা শালা আছেন তো, তাই সবাই আপনার পিছনে। খैर মুঝে মাফি কিয়া যায় মাইতি সাব। বুঝলাম। তা কি কথা বলতে চাও আমাকে? লোকটা যেন আরও কুণ্ঠিত হয়ে পড়ল। সলজ্জে ঘাড় চুলকাতে চুলকাতে বললে, अगर कसूर যদি না लें तो एक ठो बात बताई। হ্যাঁ বলো। বলতেই তো বলছি। আপনি স্যার একটু অ্যাম্পলিফাই করে দিন। হ্যাঁ, কি করে দিই? এমপ্লিফাই দরখাস্ত যে दूसरा कोई থানাতে আপনাকে বদলি করে দিতে হবে। তাই? তা সেই মর্মে আমি অ্যাম্পলিফাই করে দিলে তোমার কি সুবিধা হবে ইব্রাহিম? আমার কি সুবিধা? সুবিধা তো আপনার। এখানে আপনি কুছ কামাই করতে পারছেন না, এথের ভাগ ভি পাচ্ছেন না। আমি জানে বড় দারোগা সাহেব ভি আপনার উপর নারাজ আছে। লোকটা ন্যাকামিতে জ্বলে উঠবার কথা,
কিন্তু শ্যামল যে গুরুর শিষ্য তাতে রাগ হলেও তার বহিঃপ্রকাশ হয় না। হেসে বললে, আমি দুঃখিত ইব্রাহিম, তোমার পরামর্শ মতো বদলির জন্য আমি কোনো অ্যাম্পলিফাই নিজে থেকে করব না। তোমরা চেষ্টা করে দেখতে পারো আমাকে অন্য থানায় বদলি করা যায় কি না। हाँ तो ठीक है, সেই ইন্তজামই আমি করবে, লেকিন বদলির অর্ডার আসিয়ে গেলে আপনি মানে কেটে পড়বেন তো? সে কথা এখনই দিতে পারছি না। বুঝতেই তো পারছো, দুর্গাপুর ছেড়ে যাবার আগে তোমার একটা হিল্লে করে যেতে হবে তো আমাকে। ইব্রাহিমের পাশে ততক্ষণে এসে দাঁড়িয়েছে তার দুই সহকর্মী। ঘটনাটা ঘটছে থানার ঠিক সামনেই। ইব্রাহিম অম্লান বদনে বললে, তাহলে একটু সাফ বাত শুন লিজিয়ে সালা বাবু, দিনকাল খারাপ আছে, এখানে ওখানে পুলিশের লাশ भी পড়ে থাকছে। এবার স্তম্ভিত হয়ে যায় শ্যামল। কি প্রচণ্ড দুঃসাহসী লোকটা। ইব্রাহিম আবার বললে, विश्वास ना होए तो बड़ा दरोगा बाबू को पूछ लीजिए, उन्हीं तो থানাতেই আছেন, আমি এখানে খাড়া আছি। শ্যামল কোনো প্রতিবাদ করেনি সেদিন। গাড়িতে উঠে স্টার্ট দিয়েছিল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে যারা নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন নিজের পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।